এখানে একটি সরকার প্রতিষ্ঠা করবে এবং এরদোয়ানের মতো নেতা জামাতের মধ্য থেকে পয়দা হবে। এটি জামাতের যারা একেবারে অল্প বুদ্ধির মানুষ, তারা এই যে গেয়ারা বা এই ধরনের চিন্তা চেতনা দ্বারা উদ্বেলিত হচ্ছে। কিন্তু জামাতের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে তারা কি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। আজ থেকে 14 মাস আগে, সেই বিপ্লবের পরপরই সম্ভবত 2024 সনের 8-10 তারিখে জামাতের এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং সেই টেলিফোন সংলাপটি ভাইরাল হয়ে যায়। ঠিক সেই সময়টাতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বলেছিলাম তাকে যে জামাত এই 2-3 দিনের মধ্যে যে কর্মকাণ্ড করছে, তাতে মনে হচ্ছে যে আগামীতে সবচেয়ে বড় বিপদটি সবার আগে আসবে জামাতের উপর, তারপর দ্বিতীয় বিপদটি আসবে বিএনপির উপর। আর যারা ক্ষমতায় এসেছে তারা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে ক্ষমতায় এসেছে এবং এই ক্ষমতা থেকে যাওয়ার সময় তারা এই ক্ষমতাটি অবশ্যই কোনো রাজনৈতিক শক্তির হাতে দেবে না। 1 বছর আগে সেই কথাগুলো বলেছিলাম। ঠিক ওই বক্তব্যের কারণে বিএনপির অনেক লোক আমার প্রতি বেজার ছিলেন, অখুশি ছিলেন। জামাতের অনেক লোক অভিমান করেছিলেন এবং এখনো সেই অভিমান অব্যাহত হয়তো আছে। কিন্তু তারপরেও এই বর্তমান অবস্থাতে আবার সেই 1 বছর আগের যে ঘটনাটা যেভাবে ঘটছে, এত দ্রুত এবং এতটা যাকে বলা হয় নেতিবাচক অর্থে ঘটবে, এটা আমিও কল্পনা করতে পারিনি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে ধরুন আপনি একটা নৌকা চালাচ্ছেন বা লঞ্চ চালাচ্ছেন, তো লঞ্চে দেখবেন যে কতগুলো পদ আছে, সারেং, তারপরে সুকানি, ইঞ্জিন মাস্টার, এরপরে একজন আছেন ওই যে সিঁড়ি, লঞ্চের সিঁড়িগুলো টানে। আপনি যদি লঞ্চের যারা সিঁড়ি টানে তাদেরকে এনে সারেংয়ের সেই হুইল ঘোরানোর জন্য দায়িত্ব দেন, তাহলে আপনার লঞ্চের যে অবস্থা হবে, আমাদের রাজনৈতিক দলগুলোর এখন অবস্থা ঠিক তেমনই হয়ে গেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত তাদের মুখপাত্র রূপে এই মুহূর্তে যারা কথা বলছেন দেশে এবং দেশের বাইরে, এরা জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতা কখনই ছিলেন না। এই দলের দুঃসময় বা দলগুলোর দুঃসময় যারা হাল ধরেছেন এই দলের, তারা অজানা কারণে এই সময়টিতে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, অথবা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না বা তারা আসছেন না। আর সম্মুখ সারিতে এসে যে সকল কথাবার্তা দলের পক্ষে বলছেন, 3টে দলেরই প্রায় সবগুলো কথাই তাদের জন্য আত্মঘাতী হচ্ছে। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকা খুব খেলছে। যদি পূবের চাঁদ পশ্চিম উঠে যায়, আমেরিকা কখনো বাংলাদেশের ধর্মভিত্তিক কোনো দলকে তারা ক্ষমতায় বসাবে না। কারণ কি আপনারা খুব ভালো করে জানেন। তো সেক্ষেত্রে আমেরিকার কোনো লোক যদি ধর্মভিত্তিক কোনো দলের সাথে বৈঠক করে, তাদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করে, মূলত মানে সেই দেলোয়ার হোসেন সাইদী সাহেবের সেই ওয়াজের মতো যে এক লোক একটা অজগর সাপ পুষছে, তো সাপ বড় হচ্ছে, বড় হওয়ার পর যখন সে খাওয়া দাওয়া শিখে গেছে, গিলে খেতে পারে, তখন সে প্রতিদিনই তার যে মালিক যখন শুয়ে থাকে, সে তখন তার মালিকের পাশে শুয়ে নিজেকে মাপ দেয় যে কখন সে তার মালিককে গিলে খেতে পারবে। পশ্চিমা রাষ্ট্রশক্তিগুলো যখনই কোনো ইসলামী দলকে প্রমোট করেছে, ধরুন ইসলাম তো আজকে না, আব্বাসীয় খেলাফত, তারপরে সেই যে ক্রুসেড, তখন থেকেই তো পশ্চিমাদের সঙ্গে আমাদের যাকে বলা হয় যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। আমরা যে সিরিয়া দখল করেছিলাম মুসলমানরা, তো সেটা তো রোমান সাম্রাজ্যের অধীন ছিল। সেই রোমান সাম্রাজ্যের অধীনের একটা রাষ্ট্রকে আমরা দখল করেছিলাম। আমরা যে মিশর দখল করেছিলাম, তো মিশর তো রোমান সাম্রাজ্যের অধীনের একটা খুব শক্তিশালী রাষ্ট্র ছিল দীর্ঘদিন ধরে। আমরা যে পারস্য দখল করেছিলাম, এটা হচ্ছে পার্সিয়ান ডাইনেস্টি। কাজেই এখানে অনেকগুলো রাজনৈতিক বিরোধ ঐতিহাসিকভাবে আছে। তো দুটো বৃহৎ শক্তি, পার্সিয়ান ডাইনেস্টি এবং ইউরোপিয়ান ডাইনেস্টি, খ্রিস্টান ডাইনেস্টি, তারা কোনো অবস্থাতে ইসলামের যে প্রচার প্রসার তারা মেনে নেয়নি। এরা কখনো বন্ধুর বেশে কাছাকাছি এসেছে এবং হয়তো নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অথবা
তাদেরকে ক্ষতিগ্রস্ত করে গেছে। পাকিস্তানের কথা চিন্তা করেন, আফগানিস্তানের কথা চিন্তা করেন। তো এই গত ৮০-র দশক থেকে পাকিস্তান এবং আফগানিস্তান, ইউরোপীয়রা যে বেশি আসুক না কেন, আলটিমেটলি এই দুটো দেশের ক্ষতি করে গেছে। সিমিলারলি ভারত নামক যে রাষ্ট্রটি তৈরি হয়েছে, এই রাষ্ট্রটির পেছনের চালিকা শক্তি হিসেবে প্রথম দিন থেকেই জায়োনিজম, ইহুদিবাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে তাদের নিজেদের দেশের ভিতরে তারা মুসলমানদেরকে অনেক প্রোটেক্ট করে রেখেছে, গণতন্ত্র রেখেছে, কিন্তু পার্শ্ববর্তী কোনো একটা দেশে, সেটা বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, নেপাল হোক কিংবা পাকিস্তান হোক, এখানে মুসলিম শক্তি যেন বেড়ে না ওঠে। এমনকি তাদের নিজেদের দেশে মুসলিমদের সিভিল রাইট থাকুক, কিন্তু তারা পলিটিক্যাল রাইট যেন তাদের মানে একেবারে যাকে বলা হয় সমপর্যায়ে, হিন্দুদের সমপর্যায়ে না আসে, এই জন্য আধুনিক ভারত রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে। ফলে তাদের এই চিন্তা চেতনার কারণে তারা যখন লাদেনকে খুন করার প্রয়োজন হয়েছে, জুলফিকার আলী ভুট্টোকে খুন করার প্রয়োজন হয়েছে, তাদের মধ্যে যখন তালেবানদেরকে শেষ করার যাকে বলা হয় প্রয়োজন দেখা দিচ্ছে, মোল্লা ওমরকে মেরে ফেলার সময় এসেছে, তখন ভারত, ইহুদি রাষ্ট্র, ইসরায়েল এবং আমেরিকা একই সুরে তারা কথা বলেছে। মধ্য আমেরিকার সঙ্গে ভারতের কতগুলো বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিল, আবার সেই দূরত্ব ঘুচে গেছে। এর কারণ হলো টার্গেট তো এক। কাজে সেই ভারত বা সেই আমেরিকা যদি জামাতের খুব কাছাকাছি আসে, এটা জামাতের জন্য ধরে নিতে হবে সেই অজগর সাপের মতো, মাপ দিচ্ছে কখন সম্পূর্ণ গিলে খাবে। তো যা হোক, এখন জামাতের যেহেতু একটা সুসময় যাচ্ছে আপাত দৃষ্টিতে, তো জামাতকে আক্রমণ করার জন্য নানা রকম সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট জামাতের মধ্যে ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে নানা রকম কথা বলে, ন্যারেটিভ কথাবার্তা বলে, উল্টাপাল্টা কাণ্ড কারখানা ঘটিয়ে তারা জামাতকে বিতর্কিত করবে। এক। ২ নম্বর হলো যে আবার প্রতিপক্ষে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঠিক সেম এজেন্ট আছে, যারা আবার ওটাকে ক্যাশ করবে। ধরুন এজেন্সিগুলো একটা প্রকল্প করলো যে তুমি ইলিশ মাছ পরিবেশন করবে, একটা এজেন্ট জামাতের মধ্যে থেকে। আর আওয়ামী লীগের মধ্যে যে এজেন্টটা আছে বা বিএনপির মধ্যে যে এজেন্ট আছে, বলার সঙ্গে সঙ্গে ইলিশ মাছ দেখার সঙ্গে সঙ্গে এরা চিৎকার করে উঠবে যে ওই ইলিশ মাছের মধ্যে বিষ আছে। ঠিক সেম ঘটনাটা একটার পর একটা ঘটনা জামাতের ক্ষেত্রে ঘটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, সঙ্গে সঙ্গে কারাগার খুলে গেল, আয়নাঘর থেকে সবাই বের হলো, ব্রিগেডিয়ার আজমি বের হয়ে গেলেন। প্রথমে তাকে নেতা বানানো হলো, প্রথমে তাকে হিরো বানানো হলো, তাকে যাকে বলা হয় তার বক্তব্যগুলো খুব লাইমলাইটে নিয়ে আসা হলো। এরপর সেই বক্তব্যগুলোর মধ্যে থেকে একটা একটা করে ধরে এখন যে ব্যবচ্ছেদ বলা হয়, পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেম করা হচ্ছে। তার গামছা পুরনো হলো না কেন, 15 বছরের গামছা। তারপরে তিনি আয়নাঘরে ছিলেন না, এখন তিনি এক রুমে ছিলেন, এসি করা রুমে ছিলেন। এই জিনিসগুলো এই মুহূর্তে সামনে এনে পুরো যে জামাত ডামাডোল তৈরি করছে, সেই ডামাডোলকে রীতিমতো বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে।